আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আমি আজকে বিফ সিজলিং এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি বানাতে তেমন কোনো এক্সট্রা ঝামেলার প্রয়োজন নেই। বাসায় যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়। আর এর জন্য কোনো তাওয়া বা এক্সট্রা সিজলিং ডিশের প্রয়োজন নেই। আমি বাসায় যে নর্মাল রুটি ছেঁকার জন্য যে তাওয়া ইউজ করি সেই তাওয়ার মধ্যেই আমি আজকের বিফ সিজলিংটি তৈরি করে দেখাবো। তো চলুন আর দেরি না করে ঝটপট এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। বিফ সিজলিং তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে হাড় চর্বি ছাড়া গরুর মাংস। আমি গরুর মাংসকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি আর পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব প্রায় 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ভিনেগার। এখানে আমি হোয়াইট ভিনেগারটা ব্যবহার করছি। এখন এই সবগুলো মশলার সাথে মাংসটা খুব ভালো মতো মিক্স করে নিব। মশলাগুলোর সাথে মাংসটা ভালো মতো মিক্স করে এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। যদি আপনারা আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে চান তাহলে অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তারপর ম্যারিনেট করবেন। সিজলিং রান্না করার জন্য আমি একটি সস বানিয়ে নিব। তার জন্য একটি বাটিতে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং 2 চা চামচ পরিমাণ থাই চিলি সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়া সস। এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করছি। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। এই সবগুলো সস এই সিজলিংয়ে ব্যবহার করতে হবে, তাহলে এর আসল টেস্টটা পাওয়া যাবে। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ চিনি আর প্রায় 1 টেবিল চা চামচ পরিমাণ লেবুর রস এখানে দিয়ে এগুলো ভালো মতো মিক্স করে নিতে হবে। এই সসটা রেডি করে আমি সাইডে রেখে দিব। এরপর আরেকটি বাটিতে আমি প্রায় 2.5 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সেটা সামান্য একটু পানি দিয়ে মিক্স করে সাইডে রেখে দিব। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে। প্রায় 1.5 ঘন্টা পর আমি এই মাংসগুলোর মধ্যে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে মাংসের সাথে খুব ভালো মতো মিক্স করে নিব। এই কাজটি হাত দিয়েই করতে হবে যাতে কর্নফ্লাওয়ারগুলো মাংসের সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যায়। এখন আমি সরাসরি এই মাংস রান্না করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এই মাংসগুলোকে আমি ডিরেক্ট এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাংসগুলোকে খুব ভালো মতো কুক করে নিতে হবে। মাংসগুলো ঢেকে রান্না করতে হবে আর ঢেকে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। যখন দেখবেন যে মাংসগুলো কষানো শেষ হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠেছে, তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবেন। যতটুকু পানি দিলে মাংসগুলো সিদ্ধ হবে বলে আপনার মনে হয় ঠিক ততটুকু পানি দিয়ে এই মাংসগুলোকে সিদ্ধ করে রান্না করতে হবে। এরপর দেখবেন মাংসগুলো প্রায় এরকম মাখা মাখা হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। এরপর চুলায় আরেকটি ফ্রাই প্যান দিয়ে এখানে প্রায় 1 টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা কুচি আর 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে তেলের সাথে ভালো মতো ভেজে নিব। এই আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গাজর ঠিক এরকম করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে সমস্ত সবজি ব্যবহার করবেন তার মধ্যে যে সবজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেই সবজিটাই আগে ব্যবহার করবেন।
আমি যে সবজি ব্যবহার করছি তার মধ্যে গাজরটাই সিদ্ধ হতে একটু বেশি সময় লাগছে, তাই আমি গাজরটা আগে দিয়ে তারপর এক এক করে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এই সবজি রান্না করার ক্ষেত্রে কোনো রকম পানি কিংবা ঢেকে রান্না করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু এই সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন আর সিজলিংটা দেখতে অত ভালো লাগবে না। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এরপর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, জাস্ট কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই সিজলিংটার মধ্যে খুব গ্রেভি আর একটা স্মুথনেস তৈরি করবে, যেটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি কিছু পেঁয়াজ কিউব করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিব। চেষ্টা করবেন পেঁয়াজটা সবার লাস্টে ব্যবহার করার জন্য, কারণ পেঁয়াজটা যদি আগে ব্যবহার করা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা একদম নেতিয়ে যায়, তখন কিন্তু এর ক্রাঞ্চিনেসটা থাকে না, খেতেও অত বেশি ভালো লাগে না। বিফ সিজলিংটি রান্না করা শেষ, এখন চলে যাব মূল প্রসেসে। একটি তাওয়া নিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। বাটার দিয়ে দেওয়ার পর এরকম আগুন ধরে যেতে পারে, এটা দেখে ভয় পাবেন না, কারণ সিজলিং রান্না করার ক্ষেত্রে ঠিক এইভাবেই সিজলিংটা তৈরি করা হয়। বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু এইভাবে আগুন জ্বালিয়ে তার মধ্যে এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে তারপর সেই আগুনের মধ্যে দিয়ে সেই মাংসগুলো দিয়ে দিতে হয়, তাহলেই কিন্তু এর যে আসল যে স্মোকি ফ্লেভারটা সেটা সরাসরি মাংসের ভিতরে ঢুকে যায় আর সিজলিং খেতে অনেক বেশি মজা লাগে। আর সরাসরি বাটারের মধ্যে যদি এই মাংসগুলো দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেত আর খেতে ভালো লাগতো না। আর নিচে যে পেঁয়াজগুলো দেওয়া হয় এর জন্য এটা খেতে অনেক বেশি মজা লাগে, আর এর যে একটি স্মোকি ফ্লেভার সেটাও বজায় থাকে। তৈরি হয়ে গেল বিফ সিজলিং। এখন আমি এটা চুলায় প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দিব, তারপর আমি সার্ভিং বলে ঢেলে নিব। তো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি? আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে নেক্সট রেসিপিতে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।